নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। তৃণমূলের ঘরোয়া বিদ্রোহে সরগরম বিধানসভা, মমতার সাজানো ঘর ভেঙে খান খান। মমতাকে নেত্রী মেনেই তৃণমূলে জাগলো নতুন তৃণমূল। বহু জল্পনা কাটিয়ে অবশেষে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মূল তৃণমূল থেকে বিদ্রোহ করে মোট ৫৮ জন বিধায়কদের সম্মিলিত চিঠি দেওয়া হয় বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। স্পিকারের সম্মতিতেই বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় টান টান নাটকের মাঝে খোলা হয় বিরোধী দলের ঘর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরামর্শদাতা হিসাবে থাকতে অনুরোধ করেন। পাশাপাশি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিং এ ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম যে সরকারের যে বিভিন্ন নীতি আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার আমরা হাউসের ভেতর হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করবো, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যেটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরো মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, প্রথমেই যে বিষয়ে কথা বলতে আসবো, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিষয়, যে টালমাটাল পরিস্থিতি চলছিল তৃণমূলের অন্দরে, সেই টালমাটাল পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিরোধী দলনেতার আসন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি সাংবাদিকদের সামনে তিনি কিন্তু সরাসরি এই কথা বললেন যে মমতাকেই তারা নেত্রী হিসাবে তারা কিন্তু মেনে নিয়েছেন, প্রধান পরামর্শদাতা হিসাবে তারা মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে কিন্তু সরাসরি তারা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের এই নতুন দলের বা তাদের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বেছে নিলেন তারা? অন্য কিছু তো তারা ভাবতে পারতেন। প্রথমে এই বিষয়টা জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখো দেবাঞ্জলি, আজকে সারাদিনে বাংলার রাজনীতিতে যে একটা এরকম পরিস্থিতি তৈরি হয়নি। অর্থাৎ এতদিন ধরে যেটা একটা জল্পনা চলছিল যে মহারাষ্ট্রে যে ঘটনা আমরা দেখেছিলাম 2022 সালে, সেই মহারাষ্ট্রের যে শিবসেনা ভেঙে যে নতুন দল, মানে শিবসেনারই আরেক পক্ষ ভেঙে চলে এসে ছিল একনাথ শিন্ডের নেতৃত্বে, অর্থাৎ শিন্ডে মডেল কলকাতায়, অর্থাৎ এই বাংলায় শিন্ডে মডেল। কি হলো না, এখন হচ্ছে তৃণমূলের যে আতস কাছে তৃণমূলের মুসল বলাই যায় এবং যেখানে মমতাকে নেত্রী মেনে বেসুরো তৃণমূল, এটা একদম পরিষ্কার ভাবে আজকে জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 58 জন বিধায়কের সই নিয়ে তিনি স্পিকারের কাছে যান, স্পিকার তাকে বিকালে পারমিশন দেন এবং তাদের যে বিধানসভার যারা আর কি বিরোধী যে বিধায়করা ছিলেন 80 জনের মধ্যে 58 জন
তারা যে কমিটিটা ঠিক করেছে সেখানে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার হিসেবে 4 জন, সাবিনা ইয়াসমিন, জাভেদ আহমেদ খান, সন্দীপন চট্টোপাধ্যায় আর শিউলি শাহ। এই যে 4 জন, এবার দেখো এখানে এই যে 4 জন এবং আকরুজ্জামান হচ্ছে চিফ হুইপ। দেখো তৃণমূল কংগ্রেস সবসময় যে কোনো কমিটি যখন তৈরি করত সেই কমিটি কিন্তু একটা ভারসাম্য রাখতে, এখানেও কিন্তু আজকে একটা ভারসাম্য রাখা হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে মহিলা 2 জন মহিলা, 1 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, 1 জন হচ্ছে কি বলে হিন্দু সম্প্রদায়। আবার ওদিকে জাভেদ আহমেদ খান এবং অন্যদিকে সন্দীপন, এই যে 2 জন, 1 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, 1 জন হিন্দু সম্প্রদায়, অর্থাৎ একটা ব্যালেন্স করে কিন্তু আজকে এই কমিটি বা এই বিধানসভার বিরোধী দলের যে পরিষদীয় দল কিন্তু তারা ঘোষিত করেছে। এবং সেখানে যখন বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেখানে দীর্ঘদিনের বিধায়ক আকরুজ্জামানকে কিন্তু চিফ হুইপ করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যালেন্স রেখে চলতেন, এখানেও কিন্তু তৃণমূলের সেই ব্যালেন্স রেখেই চলা হলো এবং এর মাথায় রাখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং একটা জিনিস বুঝিয়ে দেওয়া হলো যে তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে চলে, তাহলে এই যে পরিষদীয় দল যেটা, তৃণমূল পরিষদীয় দল যেটা, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মতামত বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা তারা চাইছে, তার পরামর্শ মতোই কিন্তু পরিষদীয় দল চলবে, অন্য কারো হস্তক্ষেপ হবে না। এখানে অন্য কারো হস্তক্ষেপ বলতে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন। এবং সেখানে পরিষ্কার ভাবে কিন্তু একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে আমরা সদর্থক ভাবে বিজেপি যে সরকার, সেই সরকারের বিরোধিতা করব, সদর্থক বিরোধিতা করব। যদি তারা ঠিক কাজ করে তার প্রশংসা করব, কিন্তু যদি দেখা যায় যে কোথাও জনগণের সেখানে ইন্টারেস্ট বা জনগণের কোন রকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজনে কিন্তু তার বিরোধিতা করব। এবং সেই বিরোধিতা সদর্থক বিরোধিতা, শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা নয়। এবং পরিষ্কারভাবে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অষ্টাদশ বিধানসভার কোনো সম্পর্ক নেই। গতকালই বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে লেজিসলেটিভ আইন অনুযায়ী কিন্তু পুরো জিনিসটা করতে হবে। এবং এখান থেকে যে এই যে বিধায়করা কেন বেরোলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু চিফ হুইপ আকরুজ্জামান একটা কথাই বলেছেন যে চারদিকে তৃণমূল কংগ্রেসকে বিরোধী বেঞ্চে বসানোর জন্য মানুষ রায় দিয়েছে। বিরোধী বেঞ্চে বসে যদি সেখানে এই যে ল মেনে, আইন মেনে, অর্থাৎ যে বিরোধী যে পরিষদীয় দল নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো আইন মানছে না, বেআইনি ভাবে যা করছে সেটাকে মানা যায় না, সেই জন্যই তাদের এই বিরোধ। কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকে মান্যতা দেবেন, সেই জন্য তারা রেখেছেন। এখান থেকে তারা দুটো জিনিস বোঝাতে চাইলেন। একদিকে হচ্ছে যে তারা তৃণমূল ভাঙতে চাইছেন না, তারা তৃণমূল কংগ্রেস যেরকম আছে, যেহেতু তারা তৃণমূল প্রতীকে অর্থাৎ ঘাসফুল প্রতীকে তারা লড়াই করেছেন, অতএব ঘাসফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই দল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শদাতা থাকবেন। অন্য কেউ উড়ে এসে জুড়ে বসা কোনো নেতাকে কিন্তু তারা মান্যতা দেবেন না। একদম দাদা, একদম আপনাকে একটু সঙ্গে রাখবো দাদা। এই মুহূর্তে আমরা দর্শকদের শোনাবো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে, শোনাবো দর্শকদের। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকায় মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সব থেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো
যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যে অনুরোধ করলে হবে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন, এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে 28,25,000 অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের আমরা আবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, যেই আলোচনায় আমরা ছিলাম, মমতাকে এই প্রসঙ্গে মমতাকে টানা হচ্ছে, বলা হচ্ছে যে প্রধান পরামর্শদাতা হিসাবে তাকে তারা এই নতুন তৃণমূল দলে রাখতে চান, অনুরোধ জানাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনিতেই তো এই তৃণমূল দলের অন্দরে যে ভাঙন সে কথা এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতেও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা টেনে আনছেন বা প্রধান পরামর্শদাতা হিসাবে ডাকছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দলের ভবিষ্যৎ ঠিক কি হতে পারে সেই বিষয়ে জানতে চাইবো একটু। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে বিদ্রোহী যে তৃণমূলের যারা বিধায়ক তারা কিন্তু মাথায় রেখে পরামর্শদাতা হিসেবে চেয়েছেন, এটা কিন্তু একটা কি বলবো খুব ওই যদি বলি যে একটা খুব সুন্দর গেম তারা তাস মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এখন এই তাসটা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি নেবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে টুইট করা হয়েছে বা অর্থাৎ এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো, অর্থাৎ সমস্ত শাখা সংগঠন সেখানে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ বা তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে দলীয় সংগঠনে এখন যা শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। আর ঠিক এইখানটাতেই কিন্তু এই যে পরিষদীয় দল যে যারা বিদ্রোহ করেছেন 58 জন তাদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কথাটা বলা হয়েছে যে তিনি আমাদের পরামর্শদাতা হিসেবে আমরা তাকে চাই এবং তার পরামর্শ মতোই তিনি আমাদের অ্যাডভাইস করবেন, আমরা সেটা চাই। এখন মমতার কোর্টে বল তিনি এই বিষয়টা নেবেন কিনা। এবার যদি নেন তাহলে একরকম, যদি না নেন তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা তো সময় বলবে। একদমই। দাদা, দ্বিতীয়ত যে বিষয় একটু জানতে চাইবো যে যখন তৃণমূল দল তৈরি হয়েছিল সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের প্রধান মাথা বলা যেতে পারে, এবং তার পরবর্তীতে আমরা যদি কিছুদিন পিছিয়ে যাই, যখন ভোটের প্রচার চলছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু অন্যরকম এক সুর শোনা গেছিল, নবজোয়ারের বিভিন্ন কথা তিনি বলেছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে নব তৃণমূল এবং মূল তৃণমূল, কোথাও গিয়ে কি আলাদা করে দেওয়া হলো এই দুটো ভাগকে? দেখো আমি যদি একটু দেখি যে নির্বাচন অর্থাৎ 2021-এর নির্বাচনের পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়, তারপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় আমরা যদি দেখি যে 22 সালে যখন পৌরসভা ইলেকশন হলো ঠিক তার আগে একটা মতানৈক্য দলের মধ্যে তৈরি হয়েছিল, একটা হচ্ছে নব তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর অন্য হচ্ছে মূল তৃণমূল অর্থাৎ মমতাপন্থী তৃণমূল। সেখানে যে সমস্ত বর্ষিয়ান বিধায়করা, অর্থাৎ তুমি যদি বলো আজকে যে 58 জন বিধায়ক বেরিয়েছে এবং যারা বেরোননি তাদের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত আমি যদি 80 ধরি তাহলে আরো 22 জন বিধায়কও কিন্তু মমতার পন্থী বিধায়ক বলা যায়। আর এই 58 জনও কিন্তু মমতাপন্থী বিধায়ক, এরা কিন্তু প্রত্যেকেই মূল তৃণমূলের অংশ। অর্থাৎ এটা বলা যায় যে এই যে মূল তৃণমূলের যে অংশ তারা যারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের অগাধ আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুলও করে তারা কিন্তু সেই ভুলটাকেই মান্যতা দিয়ে এসেছে, তারা কোনোদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেননি বা পরামর্শ দিতে যাননি, তারা তার সেই পরামর্শ মেনেই কিন্তু কাজ করেছেন বেশিরভাগ যে সমস্ত বিধায়করা রয়েছেন। তো সেটা যেমন একদিকে, কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া হলো তখন বিভিন্ন জায়গায় দেখা গেছিল আগে যেরকম একটা যুব তৃণমূলের একটা বিষয় ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের সভাপতি ছিলেন, তখন একরকম দেখা গেছিল যে যুবদের একটা আলাদা সংগঠন
মূলপন্থী তৃণমূলের একটা আলাদা সংগঠন প্যারালালি চলছিল। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দলের রাশটা নিয়ে নিলেন, বিশেষত 2024-এর পরে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ক্যামাক স্ট্রিটের কথাই ছিল শেষ কথা। এই ক্যামাক স্ট্রিটের কথাই শেষ কথা, এবং সেখানে তার পেছনে মূল চালিকা শক্তি ছিল কিন্তু আইপ্যাক। আর এই আইপ্যাক যা বলতো তাই করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই আইপ্যাকই কিন্তু পুরো চালিকা শক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন এই বিষয়টায় হস্তক্ষেপ করেনি। যদি সেই সময় হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো কোথাও গিয়ে আজকে হয়তো হারের পরেও অন্তত তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়তো না। শুধু তাই নয়, মাঝখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে সমস্ত নেতা যারা তার আশপাশে থাকেন, যারা মমতাপন্থী বলি আমরা, মূল তৃণমূলের নেতা যারা তৃণমূলের প্রথম দিন থেকে রয়েছে, সেই নেতারাও কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আইপ্যাক সংগঠনটাকে নষ্ট করছে, আইপ্যাককে দিয়ে অনেক সমস্যা হচ্ছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে বলেছিলেন আইপ্যাক প্যাক প্যাক। তো এই আইপ্যাক প্যাক প্যাককে আবার তিনি ফিরিয়ে এনেছেন, ফলে তারপরে যা হবার সেটা হয়েছে। কিন্তু এখন যেটা বিষয়, যে এই যে মানে এই বিধায়করা পরিষ্কার ভাবে তারা চাইছেন তৃণমূল কংগ্রেস যদি এই পরিষদীয় দল যেভাবে চলতে চাইছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মেনেই চলতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই চলতে চায়। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো হস্তক্ষেপ, কোনো বিষয় তারা মান্যতা দেবেন না। এটা একদম পরিষ্কার। অর্থাৎ তৃণমূল যদি থাকে তাহলে তৃণমূল একটাই থাকবে, এটাই হচ্ছে তাদের বক্তব্য। দেবাঞ্জন, একদম আপনাকে সঙ্গে রাখবো দাদা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিগত বেশ কিছুদিন ধরেই সই জালিয়াতির একটা প্রসঙ্গ উঠে আসছিল, খবরের শিরোনামে কার্যত বলা যেতে পারে সই জালিয়াতি নিয়ে। এবং এই প্রসঙ্গে বিধায়ক সন্দীপন সাহা তিনি ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সকলকে শোনাবো। আমরা সেটাই বিধানসভায় এসে ঋতব্রত ব্যানার্জি এবং আমি মাননীয় অধ্যক্ষকে সেটা আমরা তার গোচরে আনি। গোচরে আনার পরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কথা প্রেস মিডিয়াকে বলেন যে আমরা এই নৈতিক কাজটা করেছি, দল আমাদেরকে বহিষ্কার মানে করেছে। আপনারা করলেন নৈতিক কাজ, আর দল আপনাদেরকে কোট আনকোট অনৈতিক ভাবে বার করে দিলেন। অনৈতিক কাজ দল করলো, সেটাকে ধরিয়ে দেওয়ার জন্য যারা নৈতিকতা দেখালো দল তাদেরকে বহিষ্কার করে। কিন্তু কেন কেন মানে তৃণমূল দল বলতে পারবে, এরকম অবস্থা কিন্তু দল বলতে পারবে। আজকে আমি শুনতে রাজি নই যে আমি সই জালিয়াতি করেছি, এটা সামাজিক সম্মানহানি, এটা আমি শুনতে রাজি নই। আপনাদের নেত্রীকে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই দলকে নেতৃত্ব দিয়ে এসছেন, তিনি পরামর্শদাতা হিসেবে থাকুক, আমরা এটা সকলেই তার কাছে অনুরোধ করছি। মানে আপনারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই আপনারা আগামী দিনে পরামর্শ দিক। আমাদের আজ আমরা আবারও ফিরে যাব আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের কাছে। দাদা, আমরা শোনাচ্ছিলাম সন্দীপন সাহা তিনি ঠিক কি বলেছিলেন, এবং আমরা আবারও ফিরে যাব আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, এই যে নতুন তৃণমূল দল গঠন এবং তাতে শিলমোহর পড়া অধ্যক্ষের কাছ থেকে, বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যে জাতীয় রাজনীতিতে ঠিক কি প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন কি ভূমিকা নিতে পারে রাজনৈতিক মহলে কিন্তু এটা বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সামনের সপ্তাহে তিনি দিল্লিতে যাবেন, রাহুল গান্ধীর সঙ্গে তার বৈঠক হচ্ছে ইতিমধ্যে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট এখন তার কাছে বড় ফ্যাক্টর নয়। তার কাছে এখন বড় ফ্যাক্টর হচ্ছে যখন এখানে লেজিসলেটিভ পার্টি, তৃণমূলের যে লেজিসলেটিভ পার্টি, বিধানসভার যে সংসদীয় দল, সেটা কিন্তু ভেঙে গেছে, মমতার হাত থেকে চলে গেছে। এখন পার্লামেন্টারি পার্টি বাঁচানোর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু এই দিল্লিতে গিয়ে সেই পার্লামেন্টারি পার্টিকে বাঁচানোই কিন্তু তার প্রধান দায়িত্ব। মানে তিনি যেন তেন প্রকারানো চাইবেন যে রাজ্যসভায় তাদের যে সাংসদ সংখ্যা এবং লোকসভায় যে সাংসদ সংখ্যা, তারা যাতে
ওইখানে না বিদ্রোহ করে বসেন, কারণ ইতিমধ্যে সংসদের বাদল অধিবেশন শুরু হবে। আর সেই বাদল অধিবেশনে যা জানা যাচ্ছে যে 28 জন সাংসদ এখন পর্যন্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার যদি 1/3 অর্থাৎ 13-14 জন যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূল 13-14 না, প্রায় 17-18 জন মতো, 17-18 জন মতো 12 জন ইতিমধ্যেই নাকি কথা বলে ফেলেছে, তারা দল বদল করার জন্য রাজি আছে তৃণমূল কংগ্রেস ছাড়বেন বলে। তো তেমন রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু তাই হয়ে আছে, 13 জন রয়েছে, সেখানেও কিন্তু একটা কথা চলছে। তো এখন এই লেজিসলেটিভ পার্টি ভেঙে গেছে, এবারে কিন্তু পার্লামেন্টারি পার্টিকে বাঁচানোর বড় লড়াই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন দিল্লিতে গিয়ে সেই পার্লামেন্টারি যে একদিকে লোকসভা একদিকে রাজ্যসভার যে সাংসদ, তাদেরকে ধরে রাখতে পারেন কিনা, সেটাই কিন্তু আমাদের রাজনৈতিক মহলের এখন নজর সেদিকেই। একদম। দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।